অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব ধীরেন্দ্রলাল ধরের লেখা ছবি। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি আজকের ছোট গল্প ছবি। প্ল্যানচেটের আসর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ কলকাতা এসেও ধাক্কা মেরেছে। দিন দুপুরে জাপানি বোমারুদের রীতিমতো আক্রমণ হয়েছে কলকাতার ওপর। বোমাভীত নাগরিকরা শহর খালি করে চলে গেছে। প্রতিটি সন্ধ্যায় চলছে নিষ্প্রদীপের মহড়া। ঘরের মধ্যে আলো জ্বললেও সে আলো বাহিরে বেরোনো নিষিদ্ধ। এমন দিনে চুপচাপ বাড়িতে বসে বসে আর বই পড়ে সময় কাটে না। সন্ধ্যার পর আমরা কজনে মিলে তাই প্ল্যানচেটের আসর বসিয়েছি। একখানি কাঠের টেবিলের সামনে তিনজন বসে প্ল্যানচেটের ওপর হাত রেখে মনে মনে কোনো মৃত আত্মাকে স্মরণ করি। তারপরই প্ল্যানচেট নড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ নড়াচড়ার পর প্ল্যানচেটের নিচ থেকে কাগজখানি তুলে নিয়ে দেখতে চেষ্টা করি তার ওপরে পেন্সিলের রেখাগুলি থেকে কোনো প্রশ্নের উত্তরের সন্ধান পাওয়া যায় কিনা। সন্ধ্যার পর 2-3 ঘন্টা এইভাবে দিব্যি কেটে যায়। এই আসরের সদস্য সংখ্যা বর্তমান 4 জন। আমি, আমার ভাই জয়দেব আর আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভূদেব। তবে সব দিন ভূদেব আসতো না, মাঝে মাঝে সে যেত বায়োস্কোপ। একদিন মহাদেব বাবুকে খুব চঞ্চল বলে মনে হলো। অনেকক্ষণ বসে থেকেও প্ল্যানচেটে আর চলে না। আমরা বিস্মিত হলাম, বললাম, আজ কি হলো বলো তো? মহাদেব বলল, আজ আমার মনটা বড় চঞ্চল, তাই আজ এতে ঠিক মন দিতে পারছি না। কেন, আজ কি হলো? নতুন কোনো মামলা মোকদ্দমা নাকি? মহাদেবের অনেক সম্পত্তির মালিক। তার সম্পত্তি ঘটিত মামলা মোকদ্দমা লেগেই আছে। ঠিক তা নয়, ব্যাপারটা বিশেষ গোপনীয়। তবে তোমাদের আমি বলতে পারি, যদি কখনো প্রকাশ না পায়। কি বলো তো? কোনোদিন মুখ ফুটে কাউকে বলবে না। জানো না, আমরা কখনো পরচর্চা করি না। তবে শোনো, ভূদেব আমাকে খুন করার চেষ্টা করছে। পাগল নাকি? শুনলে তাই মনে হয় বটে। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু প্রতি রাত্রে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় কে যেন একঘাত চাবুক মারল। পরক্ষণে দেখি হাতে, পায়ে, মাথায়, বুকে কোনো না কোনো জায়গা কনকন করছে। এই ব্যথায় বাকি রাতটুকু আমি সুস্তিতে পারি না। প্রথমে ডাক্তার দেখাই, কয়েকটা ভিটামিন বি ইঞ্জেকশন নিলাম, কিন্তু তাতেও কিছু হলো না। শেষে গুরুদেবকে বললাম। তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে যেতে বললেন। তান্ত্রিক বলল, আমাকে শুকো বান মেরেছে এবং মেরেছে আমার ভাইপো। একভাবে 5-6 মাস এই বান মারার ফলে শেষে শুকিয়ে শুকিয়ে আমি একদিন মরে যাব। তুমি এইসব বুঝরো কি বিশ্বাস করো? যদি প্ল্যানচেট বিশ্বাস করি, তাহলে
মন্ত্রতন্ত্রই বা বিশ্বাস করব না কেন? তবে আমি শুধু কথায় বিশ্বাস করিনি, আমি লোক লাগিয়েছিলাম। তার মুখ থেকে জানলাম ভূদেব বায়োস্কোপ দেখতে যায় না, প্রতি শনিবারে এক তান্ত্রিকের কাছে যায়। আমাদের কথাটা লুকোয়। দেখো, আজ শনিবার আসছে গেছে, তাতে তার লাভ? বিষয়, আমি মরে গেলে সব বিষয় সে হাতে পাবে। তোমার তো ছেলে মেয়ে নেই, সে তো এমনি সব বিষয়ের মালিক হবে। সে তো অনেক দিন সবুর করতে হবে, ততদিন সবুর করার ইচ্ছে তার নেই। মহাদেব বিষণ্ণ হাসি হাসল। এর কোনো প্রতিকার করেছ? একটা মাদুলি নিয়েছি, তাতে ৩-৪ দিন ভালো আছি। আশ্চর্য ব্যাপার, জীবনটাই আশ্চর্য বুদ্ধদেব বাবু। ভেতরে ভেতরে ব্যাপারটা এত দূর এলেও বাইরে কিন্তু তার কোনো প্রকাশ ছিল না। কাকা ভাইপো যথারীতি আসতো আমাদের প্ল্যানচেটের বৈঠকে। দিন যায়, ব্যাপারটাকে আমরা দুভাই বিশেষ কোনো গুরুত্ব দেইনি। অনেক মানুষের অনেক রকম ধারণা থাকে। আমাদের মনে হয়েছিল মহাদেব বাবুরও অনেক বিষয়, সেই জন্য মনে তার ভাইপো সম্পর্কে এমনই এক ধারণা হয়েছে। যাকে দেখতে দেখতে পুজো এসে পড়ল। মহাদেব বাবু বললেন, এভাবে আর ভালো লাগছে না, দিন কত কলকাতার বাইরে ঘুরে আসি। অবিরাম ব্ল্যাকআউটে মন বিষিয়ে গেছে। কাকা ভাইপো একদিন কলকাতার বাইরে চলে গেলেন। কয়েকদিন পরে একখানি চিঠি পেলাম যে মহাদেব বাবু রাজগিরে গিয়ে উঠেছেন। ওখানকার উষ্ণ প্রস্রবণ ও পাহাড় ঘেরা গ্রাম্য পরিবেশ তাকে মুগ্ধ করেছে। তিনি এখন কিছুদিন ওখানেই থাকবেন। তারপর কয়েক সপ্তাহ একেবারে চুপচাপ, আর কোনো খবর নেই। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে এসে জয়দেব ডাকল, দাদা, আজকের খবরের কাগজ দেখেছ? কেন? সকালেই তো পড়েছি। না, সব তুমি পড়নি, একটি খবর তোমার নজর এড়িয়ে গেছে। কাগজের একটি পাতা খুলে ছোট একটি খবরের দিকে জয়দেব আমার দৃষ্টি আকর্ষণ করল। রাজগীর পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু। সংক্ষিপ্ত সংবাদ, কলকাতায় বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল বায়ু পরিবর্তনের জন্য রাজগিরে গিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যায় জরাসন্ধ বৈঠকের ওপর তিনি বেড়াতে যেতেন। গত শনিবার সন্ধ্যার পর বৈঠক থেকে নেমে আসার সময় সহসা একটা সাপ দেখে তিনি ভয়ে পিছিয়ে যান। একেবারে পাহাড়ের কিনারায় ছিলেন। পদস্খলন হয়ে তিনি প্রায় 100 ফুট নিচে পড়ে যান। তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটেছে। খবরটা পড়ে মনটা দুঃখিত হলো। বললাম, সত্যি মানুষটি ভালো ছিল, এমনভাবে অপঘাতে মরল, বড়ই দুঃখের কথা। জয়দেব বলল, গত শনিবারে ব্যাপারটা ঘটেছে, আজ বুধবার। আমার ফটো তোলার একটা শখ আছে। অ্যালবামের পর অ্যালবাম জমিয়েছি ছবি তুলে। মহাদেব বাবুর ছবিও তুলেছিলাম। সেলফ থেকে অ্যালবামখানি নিয়ে দেখতে গেলাম। জানা চেনা বন্ধু বান্ধবের ছবির মধ্যে মহাদেব বাবুর ছবিও পেলাম। জহরকোট গায়ে পুরো দস্তুর দেশি পোশাকে তোলা ছবি।
ছবিটার পানে তাকিয়ে আছি, এমন সময় ঘরে ঢুকলো ভূদেব, অশৌচের বেশে। ক্লান্ত কণ্ঠে বলল, কাকাবাবুকে রেখে এলাম। হ্যাঁ, এইমাত্র কাগজে পড়লাম, ব্যাপারটা তো ভালো বুঝলাম না। কি করে যে কি হলো আমিও ভালো বুঝলাম না। জরাসন্ধ বৈঠকটা ঠিক উষ্ণ প্রস্রবণের ওপরে, পাহাড়ের একটা ছাদ বলতে পারেন। কাকাবাবু আর আমি রোজ সন্ধ্যায় সেখানে গিয়ে বসে থাকতাম। সন্ধ্যার পর নেমে এসে স্নান করে হোটেলে ফিরতাম। শনিবার দিন সেই আমরা উঠবার জোগাড় করছি, অমনি একটা সাপ কোথা থেকে ছিটকে এসে পড়লো একেবারে কাকাবাবুর পায়ের কাছে। কাকাবাবু লাফিয়ে পিছু হটে গেলেন, কিন্তু সেখানে পিছু হটার জায়গা কোথা? সে তো একেবারে পাহাড়ের কিনারা। সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে কাকাবাবু একেবারে নিচে পড়ে গেলেন। একেবারে শখানেক ফুট নিচুতে পড়লে আর কি কিছু থাকে? আমি যখন নেমে এলাম তখন আর কিছু ছিল না। মনে হলো কলকাতায় নিয়ে আসি। তারপর ভেবে দেখলাম, আর এত হাঙ্গামা করে কাজ কি? শেষ যখন হয়ে গেল তখন সব শেষ করেই যাই। চিতাভস্ম নিয়ে এসেছিলাম, কাল এখানকার গঙ্গায় দিলাম। চেয়ারের ওপর কম্বলের আসনটা বিছিয়ে ভূদেব বিমর্ষভাবে বসে পড়ল। মহাদেব বাবুর ফটোখানি তার সামনে ধরলাম, বললাম, এইমাত্র তোমার কাকার ছবিখানা বের করলাম। ছবিটার পানে তাকিয়ে ভূদেব চমকে উঠল, বলল, এ কি আশ্চর্য! আমি তো এতক্ষণ এটা দেখিনি। ফটোয় মহাদেব বাবুর মুখে নিচকার ঠোঁটের ওপর দিকে একটা লাল রেখা। হঠাৎ দেখলে রক্তের দাগ বলে মনে হয়। এমন একটা দাগ তো এখানে থাকার কথা নয়। হাত দিয়ে কাগজটা মুছতে গেলাম, সমস্ত মুখখানা লাল রঙে মাখামাখি হয়ে গেল। এই লাল রং এখানে এলো কোথা থেকে? আমার টেবিলে তো লাল কালি নেই। রক্তে কাকাবাবুর মুখখানা এমনই হয়ে গিয়েছিল, ভূদেব বলল। কিন্তু এখানে লাল রং এলো কোথা থেকে? আমার এখানে তো লাল কালি অবধি নেই। আশ্চর্য! বলতে বলতে সহসা আমার মনে হলো যেন হাতের অ্যালবামখানা অত্যন্ত ভারী হয়ে উঠেছে, অত্যন্ত ঠান্ডা। অ্যালবামখানি হাতে ধরা যাচ্ছে না। জয়দেবকে বললাম, দেখো দেখো, অ্যালবামটা কেমন ভারী হয়ে উঠল, বরফের মতো ঠান্ডা মনে হচ্ছে। জয়দেব তাড়াতাড়ি অ্যালবামখানি হাতে নিল, নিয়েই টেবিলের ওপর রেখে দিল, বলল, ফটোখানি প্রেতবিষ্ট হয়েছে। মহাদেবের প্রেতাত্মা এখন এই ঘরে এসেছে। জয়দেব বিলেতি প্রেতচর্চা সমিতির মাসিক পত্র মাঝে মাঝে পড়ত। বলল, আমি বিলেতি কাগজে পড়েছি এই ধরনের ব্যাপার। অপঘাতে যাদের মৃত্যু হয় তারা অনেক সময় তাদের শোবার ঘরে অথবা তাদের প্রিয় বন্ধু বা প্রিয় বস্তুর কাছে আসে। তখন সেই আগমন বুঝতে পারা যায় এই একটা ঠান্ডা স্পর্শ দিয়ে। এই অ্যালবাম খালি যেভাবে ঠান্ডা হয়েছে তাতে সেই কথাটাই সত্য বলে মনে হচ্ছে। এখন যদি প্ল্যানচেট চালানো যায় তাহলে মহাদেব বাবু যা কিছু বলার আছে তা আমরা এখনই জানতে পারবো।
ভূদেব বলল, কিন্তু আমি তো আর বসতে পারবো না, আমাকে আরো কয়েকটা জায়গায় যেতে হবে, আমি এখন যাই। ভূদেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অন্য মানুষের মতো বেরিয়ে যাচ্ছিল। জয়দেব ডাকলো, কম্বলের আসনটা পড়েই রইল। ভূদেব ফিরে এসে আসন তুলে নিলে। জয়দেব বলল, দাঁড়ান। ভূদেব দাঁড়ালো। জয়দেব বলল, দেয়ালে আপনার দুটো ছায়া পড়েছে কেন? আলো তো আমাদের ঘরে একটা। ভূদেব সভয়ে পেছনের পানে তাকানো, তারপর অস্থিরভাবে বলল, আমি যাই, আমি যাই। ভূদেব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ঘর পার হয়ে অন্ধকার বারান্দা, তারপরে ফটক। পরক্ষণে ফটকের সামনে একটা পতনের শব্দ হলো। তাড়াতাড়ি আমরা দুজন বেরিয়ে গেলাম। ভূদেব বারান্দার শেষ সিঁড়ির কাছে পড়ে আছে। ডেকে কোনো সাড়া পাওয়া গেল না। ধরাধরি করে ঘরে এনে শুয়ে দিলাম, চোখে মুখে জল দিলাম। ধীরে ধীরে ভূদেব চোখ মেলল। ভীত ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল, গেছে? কে? সেই ছায়া। কিসের কি? সাহস দিয়ে বললাম, তুমি জোয়ান মানুষ, একটা ছায়া দেখে এত ভয় পাচ্ছ? আপনি জানেন না, আপনি বুঝবেন। ওই তো, ওই তো দাঁড়িয়ে আছে। কই? কোথায়? কে? ওই যে জানালার বাইরে অন্ধকারে। আমরা জানালার পানে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। বললাম, কই? কেউ তো নেই। ওই তো রয়েছে, আমি স্পষ্ট দেখছি। না 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 না, জানালা আপনি বন্ধ করে দিন। জানালাটি বন্ধ করে দিলাম। ভূদেব ঠক ঠক করে কাঁপতে লাগলো। জয়দেবকে বললাম, বাড়িতে একটা খবর দাও, একজন ডাক্তার ডেকে আনো। বাড়িতে খবর দিয়ে কিছু হবে না, বাড়িতে সারা রাত ধরে ছায়া আমার পাশে পাশে থাকে, এখানেও ছাড়েনি। ডাক্তার কি ভূতের সঙ্গে লড়বে? আমি এখন বাড়ি যাব না, তার চেয়ে আমি এখানেই খানিক কিছুক্ষণ ঘুমিয়ে নেই। তবু আপনারা এখানে আছেন, একটু সাহস আছে। বেশ তো, ঘুমোও না। বলো তো কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটা ঘুমের ওষুধ নিয়ে আসি। দরকার হবে না বলে ভূদেব চোখ বুঝল। ঘণ্টাখানেক এইভাবেই কেটে গেল। মনে হলো ভূদেব ঘুমিয়ে পড়েছে। জয়দেব কুকারে রান্না করছিল, এসে বলল, রান্না শেষ হয়ে গেছে, উনি ঘুমোন, ততক্ষণ খেয়ে নেই। এসব তো আর উনি খাবেন না। আমরা দুজন চলো, খেতে চলে গেলাম। আহার শেষ করেছি, ঠিক সেই সময় সহসা ভূদেবের আর্তনাদ শুনতে পেলাম। তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে এলাম। ভূদেব সোফার উপরে বসে আছে, আর দুই চোখ বিস্ফারিত, ভয়ে ব্যাকুল। বললাম, কি হয়েছে? ভূদেব সে কথায় কোনো সাড়া দিল না। সামনের দেয়ালের পানে তাকিয়ে সে তখন বলছে, মাফ করো কাকু, তুমি মাফ করো, আমি ঝোঁকের মাথায় অন্যায় করে ফেলেছি। সম্পত্তির লোভে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, না হলে তোমাকে কখনোই আমি পাহাড়ের ওপর থেকে ঠেলে ফেলে দিতে পারি। তোমাকে আমি খুন করব এ কথা কোনো দিন ভাবিনি। রাজগিরে হঠাৎ আমার মাথা কেমন যেন গোলমাল হয়ে গেল। কি যে হলো, কি যে করে বসলাম, কখনো তো ভেবেই পাই না। তুমি মাফ করো কাকু। এরই সাথে শেষ হলো আজকের ছোট গল্প ছবি। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন।